ভাবুন তো, আপনি একজন সাধারণ মানুষ। আপনার পরিবার আছে, বন্ধু আছে, সহকর্মীরা আপনাকে একজন সৎ ও ভদ্র মানুষ বলেই চেনে। আপনি কখনো কাউকে আঘাত করেননি, কখনো কোনো অপরাধও করেননি। কিন্তু যদি মাত্র কয়েক দিনের জন্য আপনাকে এমন একটি পরিবেশে রাখা হয় যেখানে আপনার হাতে থাকবে সীমাহীন ক্ষমতা, আর অন্য একজন মানুষের সমস্ত স্বাধীনতা আপনার সিদ্ধান্তের উপর নির্ভর করবে, তাহলে কি আপনি আগের মতোই থাকবেন, নাকি আপনিও ধীরে ধীরে বদলে যেতে শুরু করবেন? সবচেয়ে ভয়ের বিষয় হলো, ইতিহাস বলে আমাদের বেশিরভাগই এই প্রশ্নের উত্তর নিশ্চিতভাবে জানে না। আমরা বিশ্বাস করি খারাপ কাজ শুধু খারাপ মানুষই করে। পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর অপরাধগুলোর অনেকগুলোই করেছে এমন মানুষ যারা একসময় ছিল একেবারে সাধারণ। তাহলে আসল শত্রুকে মানুষ, নাকি সেই পরিস্থিতি যা একজন ভালো মানুষকেও ধীরে ধীরে অন্ধকারের দিকে ঠেলে দিতে পারে? আজ আমরা শুনব ফিলিপ জিম্বার্ডোর লেখা দ্য লুসিফার এফেক্ট। মূল ধারণা এক: ভালো মানুষও কি অন্ধকারে হারিয়ে যেতে পারে? একজন শান্ত, ভদ্র, দায়িত্বশীল মানুষ যিনি কখনো কারোর সঙ্গে খারাপ ব্যবহার করেন না, পরিবার, বন্ধু, সহকর্মী সবাই তাকে একজন ভালো মানুষ বলেই চেনে। কিন্তু যদি একদিন সেই মানুষটি ক্ষমতার সুযোগ পেয়ে কাউকে অপমান করতে শুরু করেন, যদি তিনি এমন কিছু করেন যা কয়েকদিন আগেও তিনি নিজেই কল্পনা করতে পারতেন না, প্রশ্নটা হলো, তিনি কি হঠাৎ বদলে গেলেন, নাকি তার ভেতরে এমন কিছু ছিল যা আগে কখনো প্রকাশ পায়নি? আমরা সাধারণত পৃথিবীকে খুব সহজভাবে দেখতে ভালোবাসি। আমরা মানুষকে দুই ভাগে ভাগ করি, ভালো মানুষ এবং খারাপ মানুষ। আমাদের বিশ্বাস যারা অপরাধ করে তারা জন্মগতভাবেই খারাপ, আর যারা ভালো কাজ করে তারা জন্মগতভাবেই ভালো। এই বিশ্বাস আমাদের স্বস্তি দেয়, কারণ এতে মনে হয় আমরা নিরাপদ। আমরা যদি ভালো মানুষ হই তাহলে কখনো খারাপ কিছু করব না। কিন্তু যদি এই বিশ্বাসটাই ভুল হয়, যদি সত্যিটা আরো অস্বস্তিকর হয়, যদি এমন হয় যে সঠিক পরিস্থিতিতে প্রায় যে কোনো সাধারণ মানুষ এমন কিছু করতে পারে যা সে নিজেও আগে কখনো ভাবেনি, এই প্রশ্নের উত্তর খুঁজতেই মনোবিজ্ঞানের ইতিহাসে শুরু হয়েছিল কিছু অসাধারণ গবেষণা। আর সেই গবেষণাগুলো আমাদের সামনে এমন একটি বাস্তবতা তুলে ধরে যা আজও মানুষকে অস্বস্তিতে ফেলে দেয়। এই বাস্তবতাকে অনেক মনোবিজ্ঞানী এক কথায় ব্যাখ্যা করেন লুসিফার এফেক্ট। লুসিফার নামটি এসেছে একটি প্রাচীন ধর্মীয় কাহিনী থেকে। সেখানে লুসিফারকে একসময় আলোর প্রতীক হিসেবে দেখা হতো, কিন্তু পরে অহংকার, ক্ষমতা এবং বিদ্রোহের কারণে তিনি অন্ধকারের প্রতীকে পরিণত হন। এই নামটি এখানে ধর্মীয় আলোচনার জন্য নয়, বরং এটি একটি প্রতীক। এটি বোঝায় আলো থেকে অন্ধকারে যাওয়ার পথ সবসময় খুব বড় কোনো সিদ্ধান্ত দিয়ে শুরু হয় না। কখনো কখনো সেই পথ শুরু হয় খুব ছোট একটি পরিবর্তন দিয়ে। একটি সিদ্ধান্ত, একটি আদেশ, একটি পরিবেশ, একটি নতুন ভূমিকা, আর ধীরে ধীরে মানুষ এমন জায়গায় পৌঁছে যায় যেখানে দাঁড়িয়ে সে নিজেকেও চিনতে পারে না। আমরা সবাই বিশ্বাস করতে চাই যে আমাদের চরিত্রই আমাদের পরিচয়, কিন্তু মনোবিজ্ঞান আরেকটি প্রশ্ন তোলে, আপনার চরিত্র কি সবসময় একই রকম থাকে, নাকি পরিস্থিতি সেটিকে বদলে দিতে পারে? ধরুন আপনি একটি অফিসে নতুন যোগ দিলেন। প্রথম দিন সবাই ভদ্র, দ্বিতীয় দিন দেখলেন সিনিয়ররা নতুন কর্মীদের নিয়ে মজা করে, তৃতীয় দিন আপনি শুধু দেখছেন, চতুর্থ দিন আপনি হাসছেন, পঞ্চম দিন হয়তো আপনিও সেই মজায় অংশ নিচ্ছেন। আপনি কি খারাপ মানুষ হয়ে গেলেন? হয়তো না, কিন্তু আপনার আচরণ বদলে গেছে। এই পরিবর্তনটা হলো ধীরে ধীরে, প্রায় অদৃশ্যভাবে। এটাই পরিস্থিতির শক্তি। ইতিহাসে এমন অসংখ্য ঘটনা রয়েছে যেখানে সাধারণ মানুষ অসাধারণ সাহস দেখিয়েছেন, আবার এমন ঘটনাও রয়েছে যেখানে সাধারণ মানুষ অকল্পনীয় নিষ্ঠুরতার অংশ হয়ে গেছেন। সবচেয়ে ভয়ের বিষয় হলো, অনেক ক্ষেত্রেই তারা নিজেদেরকে খারাপ মানুষ মনে করেনি। তারা বিশ্বাস করতেন তারা শুধু নিজের কাজ করছেন, শুধু নির্দেশ পালন করছেন, শুধু নিয়ম মেনে চলছেন। এই শুধু শব্দটাই অনেক সময় ভয়ঙ্কর হয়ে ওঠে। ভাবুন, আপনি একটি দলের সদস্য। দলের সবাই যদি একই কাজ করে তাহলে আপনি কি আলাদা সিদ্ধান্ত নিতে পারবেন? বেশিরভাগ মানুষ মনে করেন পারবেন, কিন্তু বাস্তবে মানুষের ওপর সামাজিক চাপের প্রভাব অনেকটাই বেশি। আমরা অন্যদের মতো হতে চাই, আমরা আলাদা হতে চাই না, আমরা প্রত্যাখ্যাত হতে চাই না। তাই অনেক সময় নিজের বিবেকের চেয়ে দলের মতামতকে বেশি গুরুত্ব দিই। আরও একটি বিষয় আছে, ক্ষমতা।
ক্ষমতা মানুষকে শুধু সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দেয় না, ক্ষমতা মানুষকে নিজের সম্পর্কে নতুন ধারণাও দেয়। একজন শিক্ষক ও একজন ছাত্র একইভাবে কথা বলেন না। একজন পুলিশ কর্মকর্তা ও একজন সাধারণ নাগরিকের আচরণও এক নয়। একজন ম্যানেজার ও একজন কর্মচারীর কথাবার্তায় পার্থক্য থাকে। এই পার্থক্য সবসময় খারাপ নয়। সমস্যা শুরু হয় তখন যখন ক্ষমতার সঙ্গে জবাবদিহি কমে যায়, যখন কেউ মনে করে আমাকে কেউ থামাবে না। মানুষের আরেকটি প্রবণতা হলো লেবেল লাগানো। আমরা খুব সহজেই বলি, ওরা অলস, ওরা অপরাধী, ওরা অশিক্ষিত, ওরা আমাদের মতো নয়। এই আমাদের মতো নয় ধারণাটি অনেক সময় মানুষকে মানুষ হিসেবে দেখা বন্ধ করে দেয়। যখন আমরা কাউকে পূর্ণ মানুষ হিসেবে দেখা বন্ধ করি, তখন তার প্রতি সহানুভূতিও কমতে শুরু করে এবং ইতিহাস দেখায় বড় বড় নৃশংসতার আগে প্রায় এই মানসিক পরিবর্তনটি ঘটে। এখন একটি ছোট চিন্তার পরীক্ষা করুন। ধরুন আপনি রাস্তায় হাঁটছেন, হঠাৎ দেখলেন একজন মানুষ পড়ে গেছেন। আপনি কি করবেন? প্রায় সবাই বলবেন, আমি অবশ্যই সাহায্য করব। এবার কল্পনা করুন আপনার চারপাশে আরো 50 জন মানুষ দাঁড়িয়ে আছে, কেউ এগিয়ে যাচ্ছে না। এখন কি করবেন? অদ্ভুত হলেও সত্যি, অনেক সময় মানুষ তখনও দাঁড়িয়ে থাকে, কারণ প্রত্যেকে ভাবতে শুরু করে হয়তো অন্য কেউ সাহায্য করবে, হয়তো ব্যাপারটা এত গুরুতর নয়, হয়তো আমি ভুল বুঝছি। এই ঘটনাকে মনোবিজ্ঞানে বলা হয় দায়িত্বের ছড়িয়ে পড়া। যখন অনেক মানুষ উপস্থিত থাকে তখন ব্যক্তিগত দায়িত্বের অনুভূতি কমে যেতে পারে। মানুষ সবসময় নিজের কাজকে যুক্তিযুক্ত প্রমাণ করতে চায়। যদি আমরা কাউকে আঘাত করি, তাহলে নিজের কাছে বলতে চাই ওর প্রাপ্য ছিল, আমি বাধ্য ছিলাম, আমার হাতে বিকল্প ছিল না। এই ব্যাখ্যাগুলো আমাদের অপরাধ বোধ কমায়, কিন্তু একই সঙ্গে এগুলো ভুল কাজকে স্বাভাবিকও করে তুলতে পারে। এখন প্রশ্ন হলো, যদি পরিস্থিতি এত শক্তিশালী হয়, তাহলে কি ব্যক্তিগত দায়িত্ব বলে কিছু নেই? আছে, অবশ্যই আছে। পরিস্থিতি প্রভাব ফেলতে পারে, কিন্তু সিদ্ধান্ত শেষ পর্যন্ত মানুষই নেয়। দুই ব্যক্তি একই পরিবেশে থেকেও ভিন্ন সিদ্ধান্ত নিতে পারেন। কেউ অন্যায়ের সঙ্গে মানিয়ে নেন, কেউ প্রতিবাদ করেন, কেউ নীরব থাকেন, কেউ ঝুঁকি নিয়েও সত্যের পাশে দাঁড়ান। এই পার্থক্যটাই মানবতার সবচেয়ে বড় আশা। তাই মানুষের আচরণ বোঝার সময় শুধু ব্যক্তি নয়, তার চারপাশের পরিবেশও দেখতে হয়। সে কাদের সঙ্গে আছে, তার ওপর কি ধরনের চাপ আছে, তার হাতে কতটা ক্ষমতা আছে, তাকে কি শেখানো হয়েছে, তার কাজের জন্য তাকে পুরস্কৃত করা হচ্ছে নাকি শাস্তি দেওয়া হচ্ছে। এই প্রশ্নগুলোর উত্তর অনেক সময় মানুষের আচরণ বোঝার চাবিকাঠি হয়ে ওঠে। এই কারণেই মনোবিজ্ঞানীরা শুধু খারাপ মানুষ খোঁজেন না, তারা খোঁজেন কোন পরিস্থিতি একজন সাধারণ মানুষকে ভুল সিদ্ধান্তের দিকে ঠেলে দেয়, কোন পরিবেশ মানুষকে নিজের বিবেকের বিরুদ্ধে যেতে বাধ্য করে, কোন নিয়ম বা সংস্কৃতি অন্যায়কে স্বাভাবিক করে তোলে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই প্রক্রিয়াকে কিভাবে থামানো যায়। আমরা প্রায় ভাবি জীবনের সবচেয়ে বড় যুদ্ধ অন্য মানুষের সঙ্গে, কিন্তু অনেক সময় সবচেয়ে কঠিন যুদ্ধটা হয় নিজের ভেতরে। ভয়, ক্ষমতার লোভ, সামাজিক চাপ, স্বীকৃতির আকাঙ্ক্ষা, এসবের সঙ্গে প্রতিদিনই আমাদের লড়াই করতে হয়। একটি ছোট সিদ্ধান্ত কখনো কখনো ভবিষ্যতের অনেক বড় সিদ্ধান্তের ভিত্তি তৈরি করে। আর যদি আমরা ছোট একটি অন্যায়কে কোনো ব্যাপার না বলে এড়িয়ে যাই, তাহলে কাল হয়তো আরো বড় অন্যায়ও স্বাভাবিক মনে হতে পারে। আবার উল্টো দিকটাও সত্য, আজ যদি আমরা ছোট একটি সঠিক সিদ্ধান্ত নিই, তাহলে সেটিও ভবিষ্যতে আমাদের চরিত্রকে আরো দৃঢ় করে তুলতে পারে। এই কারণেই মানুষের মন বোঝা শুধু মনোবিজ্ঞানীদের কাজ নয়, এটি একজন শিক্ষক, একজন অভিভাবক, একজন নেতা, একজন কর্মচারী, একজন ছাত্র, সবার জন্য গুরুত্বপূর্ণ। কারণ আমরা প্রত্যেকেই কোনো না কোনো সময় এমন পরিস্থিতির মুখোমুখি হব যেখানে আমাদের সিদ্ধান্তই নির্ধারণ করবে আমরা কোন পথে হাঁটব। ভালো এবং খারাপের সীমারেখা সবসময় বাইরে আঁকা থাকে না, অনেক সময় সেই সীমারেখা আমাদের নিজের ভেতরেই থাকে। আর সেই সীমারেখা অতিক্রম করার আগে মানুষ খুব কমই বুঝতে পারে যে সেটি কখন প্রথম পদক্ষেপটি নিয়েছিল। মূল ধারণা 2, যে পরীক্ষাটি বদলে দিয়েছিল মনোবিজ্ঞানের ইতিহাস। প্রথম পর্বে আমরা দেখেছিলাম মানুষের আচরণ সবসময় শুধু তার ব্যক্তিত্ব দিয়ে ব্যাখ্যা করা যায় না। অনেক সময় পরিবেশ, ক্ষমতা, সামাজিক চাপ এবং পরিস্থিতি একজন মানুষের সিদ্ধান্তকে গভীরভাবে প্রভাবিত করে। কিন্তু একটি প্রশ্ন তখনও রয়ে যায়, এসব কি শুধু তত্ত্ব, নাকি সত্যি এমন কোনো প্রমাণ আছে যেখানে দেখা গেছে
একজন সম্পূর্ণ সাধারণ মানুষ মাত্র কয়েক দিনের মধ্যে এমনভাবে বদলে যেতে পারেন যা তিনি নিজেও কখনো কল্পনা করেননি। এই প্রশ্নের উত্তর খুঁজতেই বিংশ শতাব্দীর অন্যতম আলোচিত একটি গবেষণার পরিকল্পনা করা হয়। কিন্তু সেই গবেষণা শেষ পর্যন্ত শুধু একটি বৈজ্ঞানিক পরীক্ষা হয়ে থাকেনি, এটি এমন এক অভিজ্ঞতায় পরিণত হয়েছিল যা গবেষক, অংশগ্রহণকারী এবং পুরো পৃথিবীকে এই নতুন করে ভাবতে বাধ্য করেছিল। 1970-এর দশকের শুরু। যুক্তরাষ্ট্রে তখন অপরাধ, কারাগার এবং বন্দীদের পুনর্বাসন নিয়ে ব্যাপক আলোচনা চলছে। মানুষ জানতে চাইছিল কারাগারের সহিংসতা কেন বাড়ে, কেন অনেক কারারক্ষী অল্প সময়ের মধ্যেই কঠোর বা নিষ্ঠুর হয়ে ওঠেন, আবার কেন অনেক বন্দী খুব দ্রুত আত্মবিশ্বাস হারিয়ে ফেলেন। অনেকের ধারণা ছিল এর কারণ মানুষ নিজেই। খারাপ মানুষ কারারক্ষী হলে তিনি খারাপ আচরণ করবেন, দুর্বল মানুষ বন্দী হলে সহজেই ভেঙে পড়বেন। কিন্তু কিছু মনোবিজ্ঞানী এই ব্যাখ্যায় সন্তুষ্ট ছিলেন না। তাদের প্রশ্ন ছিল, যদি মানুষকে পরীক্ষা না করে পরিস্থিতিকেই পরীক্ষা করা যায়। একটি পরিকল্পনা তৈরি হলো। একদল সম্পূর্ণ সুস্থ, শিক্ষিত এবং মানসিকভাবে স্বাভাবিক তরুণকে নিয়ে একটি কৃত্রিম কারাগার তৈরি করা হবে। সেখানে কেউ হবে বন্দী, কেউ হবে কারারক্ষী। তারা জানবে যে এটি একটি পরীক্ষা, কিন্তু যতটা সম্ভব বাস্তব পরিবেশ তৈরি করা হবে। প্রশ্ন ছিল খুব সহজ। এক ধরনের সাধারণ মানুষকে যদি দুটি ভিন্ন সামাজিক ভূমিকা দেওয়া হয়, তাহলে কি ঘটবে? এই পরীক্ষার জন্য বিজ্ঞাপন দেওয়া হয়। বিজ্ঞাপনে বলা হয়েছিল কয়েকদিনের একটি মনোবৈজ্ঞানিক গবেষণায় অংশ নিলে পারিশ্রমিক দেওয়া হবে। শত শত আবেদন জমা পড়ে, কিন্তু সবাইকে নেওয়া হয়নি, কারণ গবেষণার উদ্দেশ্য ছিল না অপরাধ প্রবণ মানুষ খুঁজে বার করা, বরং এমন মানুষদের নির্বাচন করা যাদের জীবন তুলনামূলকভাবে স্থিতিশীল, শারীরিকভাবে সুস্থ, মানসিকভাবে সুস্থ, কোনো গুরুতর অপরাধের ইতিহাস নেই, কোনো বড় মানসিক সমস্যার লক্ষণ নেই। অর্থাৎ সমাজে যাদের আমরা একেবারে সাধারণ যুবক বলেই চিনতাম। দীর্ঘ সাক্ষাৎকার, স্বাস্থ্য পরীক্ষা এবং মনস্তাত্ত্বিক মূল্যায়নের পর একটি ছোট দলকে নির্বাচন করা হয়। তাদের মধ্যে কেউই জানতেন না ভবিষ্যতের ইতিহাসে তাদের নাম লেখা হয়ে যাবে। এরপর এলো সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। অংশগ্রহণকারীদের এলোমেলোভাবে দুটি দলে ভাগ করা হলো। কোনো ব্যক্তিগত যোগ্যতার ভিত্তিতে নয়, কেউ বেশি শক্তিশালী বলে নয়, কেউ বেশি বুদ্ধিমান বলে নয়, সম্পূর্ণ ভাগ্যের ওপর নির্ভর করে। একজনের হাতে এলো বন্দির পরিচয়, অন্যজনের হাতে এলো কারারক্ষীর ভূমিকা। এই একটি সিদ্ধান্তই পরবর্তী ঘটনাগুলোর ভিত্তি তৈরি করলো। এখন একটু ভেবে দেখুন, ধরুন আজ আপনাকে একটি নাটকে বিচারকের চরিত্র দেওয়া হলো, আগামীকাল আরেকটি নাটকে আপনাকে অভিযুক্তের চরিত্রে অভিনয় করতে বলা হলো। 2 দিনেই আপনি একই মানুষ, কিন্তু আপনার কথা বলার ভঙ্গি কি একই থাকবে? সম্ভবত না, কারণ মানুষ শুধু নিজের ব্যক্তিত্ব দিয়েই আচরণ করে না, সে নিজের ভূমিকার সঙ্গে খাপ খাইয়ে নিতে শুরু করে। এই ভূমিকার শক্তিই ছিল পরীক্ষার অন্যতম কেন্দ্রবিন্দু। গবেষকরা একটি সাধারণ ভবনের নিচতলাকে ছোট একটি কারাগারে রূপান্তর করলেন। সংকীর্ণ কক্ষ, লোহার দরজা, নির্দিষ্ট নিয়ম, নির্ধারিত কর্মসূচি, নির্ধারিত সময়সূচি, সবকিছু এমনভাবে সাজানো হলো যাতে অংশগ্রহণকারীরা ধীরে ধীরে বাস্তবতার অনুভূতি পেতে শুরু করেন। কারণ মানুষ যদি মনে করেই নেয় যে সবকিছু শুধু অভিনয়, তাহলে আচরণও অভিনয়ের মতোই থাকবে। কিন্তু যদি পরিবেশ তাকে বিশ্বাস করিয়ে দেয় এটাই এখন বাস্তব, তাহলে তার প্রতিক্রিয়াও বদলাতে শুরু করতে পারে। কারারক্ষীদের কিছু মৌলিক দায়িত্ব দেওয়া হলো। তাদের কাজ ছিল শৃঙ্খলা বজায় রাখা, নিয়ম মানানো, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা। কিন্তু একটি বিষয় ইচ্ছাকৃতভাবে অস্পষ্ট রাখা হয়েছিল। তাদের বলা হয়নি কিভাবে এই শৃঙ্খলা বজায় রাখতে হবে। এই স্বাধীনতাই ছিল গবেষণার গুরুত্বপূর্ণ অংশ। মানুষ যখন ক্ষমতা পায় তখন সে সেই ক্ষমতা কিভাবে ব্যবহার করে, এই প্রশ্নের উত্তর কেউ আগে থেকে লিখে দিতে চায়নি। অন্যদিকে বন্দীদেরও কিছু নিয়ম জানিয়ে দেওয়া হলো। নির্দিষ্ট সময়ে ঘুম থেকে ওঠা, নির্দিষ্ট নিয়ম মানা, কর্তৃপক্ষের নির্দেশ অনুসরণ করা। প্রথম দৃষ্টিতে এগুলো খুব সাধারণ নিয়ম বলেই মনে হয়, কিন্তু মানুষের স্বাধীনতা যত কমতে থাকে ততই ছোট ছোট নিয়মের গুরুত্ব বাড়তে থাকে। যে ব্যক্তি গতকাল নিজের ইচ্ছা মতো চলাফেরা করছিলেন, আজ যদি প্রতিটি কাজের জন্য অনুমতি নিতে হয়, তাহলে তার মানসিক অবস্থায় পরিবর্তন আসা অস্বাভাবিক নয়। মনোবিজ্ঞানে একটি গুরুত্বপূর্ণ ধারণা আছে, পরিচয়। আমরা নিজেদের সম্পর্কে যে ধারণা তৈরি করি তা আমাদের আচরণকে প্রভাবিত করে।
যখন একজন মানুষকে বারবার বলা হয় তুমি নেতা, তখন তিনি নেতৃত্বের মতো আচরণ করতে শুরু করতে পারেন। আবার যখন কাউকে বারবার এমন পরিবেশে রাখা হয় যেখানে তার সিদ্ধান্তের মূল্য নেই, তখন তার আত্মবিশ্বাস ধীরে ধীরে কমে যেতে পারে। এটি সব মানুষের ক্ষেত্রে একই রকম হবে এমন নয়, কিন্তু পরিবেশের প্রভাব অস্বীকার করাও কঠিন। এই পরীক্ষার পরিকল্পনায় আরেকটি সূক্ষ্ম বিষয় ছিল। অংশগ্রহণকারীরা জানতেন তারা যে চরিত্রে আছেন সেটি সাময়িক। তবুও গবেষকরা দেখতে চেয়েছিলেন, যদি একজন সাধারণ মানুষকে কয়েকদিনের জন্য অন্য একটি পরিচয় দেওয়া হয়, তাহলে কি সে শুধু অভিনয় করবে, নাকি একসময় সেই পরিচয় তার বাস্তবতায় পরিণত হবে? এই প্রশ্নের উত্তরই ছিল পুরো গবেষণার মূল আকর্ষণ। আজ আমরা সহজেই বলতে পারি আমি হলে এমন করতাম না, কিন্তু ইতিহাস আমাদের বারবার সতর্ক করে মানুষ নিজের আচরণ সম্পর্কে ভবিষ্যৎবাণী করতে খুব দক্ষ নয়। যে ব্যক্তি বিশ্বাস করেন তিনি কখনো অন্যায়ের সঙ্গে আপোষ করবেন না, তিনিও কঠিন সামাজিক চাপের মুখে ভিন্ন সিদ্ধান্ত নিতেই পারেন। আবার যিনি নিজেকে সাধারণ মানুষ মনে করেন, তিনি সংকটের মুহূর্তে অসাধারণ সাহস দেখাতে পারেন। মানুষের ভেতরের সম্ভাবনা দুদিকেই, আলোতেও অন্ধকারেও। এই পরীক্ষার উদ্দেশ্য কাউকে দোষী প্রমাণ করা ছিল না। উদ্দেশ্য ছিল একটি আয়না আমাদের সামনে তুলে ধরা, যেখানে আমরা অন্য কাউকে নয়, নিজেদেরও দেখতে পারি। কারণ প্রশ্নটি কখনোই শুধু ছিল না ওরা কেন এমন করেছিল। প্রকৃত প্রশ্নটা হলো, আমরা যদি একই পরিস্থিতিতে থাকতাম তাহলে আমাদের সিদ্ধান্ত কি হতো? মূল ধারণা 3। যখন একটি ভূমিকা বাস্তবতাকে ছাপিয়ে যেতে শুরু করলো। একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে, এই গল্পে যারা অংশ নিয়েছিলেন তারা কেউ অপরাধী ছিলেনই না। তারা ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। কয়েকদিন আগেও তাদের জীবন ছিল একেবারে সাধারণ। কেউ বই পড়তেন, কেউ খেলাধুলো করতেন, কেউ ভবিষ্যৎ নিয়ে স্বপ্ন দেখতেন। কিন্তু একটি নতুন পরিবেশ, একটি নতুন পরিচয় এবং কিছু নিয়ম খুব ধীরে ধীরে তাদের আচরণে পরিবর্তন আনতে শুরু করলো। প্রথম দিন সবকিছু তুলনামূলকভাবে শান্ত ছিল। অনেকে বিষয়টিকে একটি অভিনয় বা গবেষণার অংশ হিসেবেই দেখেছিলেন। কেউ হাসছিলেন, কেউ মজা করছিলেন, কেউ পরিস্থিতি বোঝার চেষ্টা করছিলেন। কিন্তু মানুষের মন খুব অদ্ভুতভাবে কাজ করে। একটি ভূমিকা যত দীর্ঘ সময় ধরে পালন করা হয়, সেটি তত বেশি বাস্তব মনে হতে শুরু করে। যদি প্রতিদিন আপনাকে বলা হয় আপনি একজন নেতা, তাহলে একসময় আপনি নেতৃত্বের মতো ভাবতে শুরু করবেন। আবার যদি প্রতিদিন আপনাকে এমনভাবে আচরণ করা হয় যেন আপনার কোনো স্বাধীনতা নেই, তাহলে ধীরে ধীরে সেই অনুভূতিও বাস্তব হয়ে উঠতে পারে। এই পরিবর্তনটি হঠাৎ করে হয় না, এই ছোট ছোট ধাপে এগোয়। প্রথমে আসে নিয়ম, তারপরে নিয়ম প্রয়োগ, তারপর নিয়মকে আরো কঠোর করার চেষ্টা। এরপর মানুষ নিজেই সেই নিয়মের সঙ্গে নিজের পরিচয়কে মিলিয়ে নিতে শুরু করে। এখানে একটি বড় মানসিক পরিবর্তন ঘটে। মানুষ আর শুধু একটি কাজ করে না, সে বিশ্বাস করতে শুরু করে এই কাজটি আমার দায়িত্ব। ভাবুন, একটি নতুন স্কুলে একজন ছাত্র ভর্তি হয়েছে। প্রথম দিন সে দেখে ক্লাসের কয়েকজন জনপ্রিয় ছাত্র একজন শান্ত স্বভাবের ছেলেকে নিয়ে নিয়মিত হাসাহাসি করছে। শুরুতে সে বিষয়টি দেখে অস্বস্তি বোধ করে, কিন্তু আশ্চর্যের বিষয়, শিক্ষক কিছু বলছে না। ক্লাসের অন্য ছাত্ররাও চুপচাপ বসেই আছে। কয়েকদিন পর সে শুধু দাঁড়িয়ে দেখে, আরো কয়েকদিন পরে সে অন্যদের সঙ্গে হেসেও ফেলে। একসময় হয়তো সেও সেই ঠাট্টার অংশই হয়ে যায়। প্রশ্ন হলো, সে কি জন্মগতভাবে নিষ্ঠুর ছিল, নাকি চারপাশের পরিবেশই ধীরে ধীরে তার আচরণ বদলে দিল? এই প্রশ্নের উত্তরই মানুষের সামাজিক আচরণ বোঝার অন্যতম চাবিকাঠি। মনোবিজ্ঞানে একটি গুরুত্বপূর্ণ ধারণা হলো সামাজিক ভূমিকা। আমরা প্রত্যেকে জীবনে অসংখ্য ভূমিকা পালন করি। কখনো সন্তান, কখনো বন্ধু, কখনো শিক্ষক, কখনো কর্মকর্তা। প্রতিটি ভূমিকাই আমাদের আচরণে প্রভাব ফেলে। সমস্যা তখনই শুরু হয় যখন মানুষ নিজের নৈতিক বিচারকে সরিয়ে রেখে শুধুমাত্র ভূমিকাকেই সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করতে শুরু করে। আরেকটি বিষয় হলো ক্ষমতার অনুভূতি। ক্ষমতা সবসময় খারাপ নয়। একজন বিচারক, একজন শিক্ষক বা একজন পুলিশ কর্মকর্তার ক্ষমতা সমাজের জন্য প্রয়োজনীয়। কিন্তু ক্ষমতার সঙ্গে যদি সহানুভূতি কমে যায় আর জবাবদিহি দুর্বল হয়ে পড়ে, তাহলে সেই ক্ষমতা অপব্যবহারের ঝুঁকি তৈরি হয়। ইতিহাসে প্রায় প্রতিটি স্বৈর শাসনের শুরুতে একটি মিল পাওয়া যায়। মানুষ প্রথমে ক্ষমতাকে গ্রহণ করে, তারপর সেই ক্ষমতাকে প্রশ্ন করা বন্ধ করে। এখানে আরেকটি মানসিক পরিবর্তন ঘটে। ধীরে ধীরে মানুষ অন্যদের ব্যক্তিগত পরিচয়ের বদলে তাদের শ্রেণী হিসাবে দেখতে শুরু করে। সে আর একজন নির্দিষ্ট মানুষকে দেখে না, সে দেখে
ওরা। এই ছোট শব্দটির প্রভাব ভয়ঙ্কর হতে পারে, কারণ একজন ব্যক্তিকে কষ্ট দেওয়া কঠিন, কিন্তু একটি অচেনা দলকে কষ্ট দেওয়া অনেকের কাছেই তুলনামূলকভাবে সহজ হয়ে যায়। একটি বিষয় লক্ষ্য করার মতো, যখন কোনো পরিবেশে অন্যায় ধীরে ধীরে বাড়তে থাকে, তখন তা প্রায়ই বড় একটি ঘটনার মাধ্যমে শুরু হয় না, বরং ছোট ছোট সিদ্ধান্ত দিয়ে শুরু হয়। আজ একটু কঠোর ভাষা, আগামীকাল একটু বেশি অপমান, তারপর আরও একটি নতুন নিয়ম। প্রতিটি ধাপ আগের ধাপের তুলনায় সামান্য বেশি। ফলে যারা এই পরিবর্তনের ভেতরে থাকে তারা অনেক সময় বুঝতেই পারে না যে পরিস্থিতি কত দূর এগিয়ে গেছে। এটিকে অনেক মনোবিজ্ঞানী ক্রমশ স্বাভাবিক হয়ে যাওয়া হিসাবে ব্যাখ্যা করেন। আমাদের দৈনন্দিন জীবনেও এর উদাহরণ রয়েছে। একটি প্রতিষ্ঠানে যদি প্রথম দিনই দুর্নীতি শুরু হয়, বেশিরভাগ মানুষ অবাক হবেন। কিন্তু যদি বছরের পর বছর ছোট ছোট অনিয়মকে সবাই উপেক্ষা করে, তাহলে একসময় বড় দুর্নীতিও অনেকের কাছে স্বাভাবিক বলে মনে হতে পারে। এই কারণেই ছোট অন্যায়কে ছোট ভেবে উপেক্ষা করা সবসময় নিরাপদ নয়। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো নীরবতা। আমরা প্রায় ভাবি অন্যায় শুধু যারা করে তারাই দায়ী, কিন্তু অনেক সময় যারা দেখেও কিছু বলে না তারাও অজান্তেই সেই অন্যায়কে টিকে থাকতে সাহায্য করেন। অবশ্যই নীরবতার পেছনে অনেক কারণ থাকতেই পারে। ভয়, চাকরি হারানোর আশঙ্কা, সামাজিক চাপ, অথবা একা হয়ে যাওয়ার ভয়। তবুও ইতিহাস দেখায় অন্যায়ের সবচেয়ে বড় শক্তি অনেক সময় তার সমর্থক নয়, বরং নীরব দর্শক। তবে এই গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হলো সবাই একইভাবে বদলে যায় না। একই পরিবেশে থেকেও কেউ মানবিকতা ধরে রাখেন, কেউ প্রশ্ন করেন, কেউ সীমা টেনে দেন, আবার কেউ পরিস্থিতির সঙ্গে ভেসে যান। অর্থাৎ পরিবেশ শক্তিশালী হলেও মানুষ সম্পূর্ণ অসহায় নয়। আমাদের মূল্যবোধ, আত্মসচেতনতা এবং নৈতিক সাহস এখনো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই পর্যায়ে গবেষণাটি গবেষকদের জন্য একটি বড় প্রশ্ন তৈরি করেছিল। তারা বুঝতে শুরু করেছিলেন মানুষের আচরণ সম্পর্কে তাদের অনেক পুরনো ধারণা হয়তো খুব সরল ছিল। শুধু ভালো মানুষ বা খারাপ মানুষ বলে কাউকে ব্যাখ্যা করা যথেষ্ট নয়, বরং বুঝতে হবে কোন পরিবেশ মানুষকে তার সেরা রূপে নিয়ে যায় আর কোন পরিবেশ ধীরে ধীরে তার মানবিকতাকে ক্ষয় করতে শুরু করে। এই প্রশ্নের উত্তর শুধু একটি পরীক্ষার জন্য নয়, এটি পরিবার, স্কুল, কর্মক্ষেত্র, রাজনীতি এবং পুরো সমাজের জন্য সমান গুরুত্বপূর্ণ। কারণ শেষ পর্যন্ত একটি সমাজ কেমন হবে তা শুধু মানুষের চরিত্রের ওপর নির্ভর করে না, সেই সমাজ কি ধরনের পরিবেশ তৈরি করছে সেটিও সমান গুরুত্বপূর্ণ। মূল ধারণা 4, মানুষ বদলে যায় নাকি পরিস্থিতি মানুষকে বদলে দেয়? এখন পর্যন্ত আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় বুঝতে পেরেছি। একই ধরনের সাধারণ মানুষ, একই সমাজ থেকে আসা, প্রায় একই বয়সের, তবুও নতুন একটি পরিবেশে গিয়ে তাদের আচরণ এক নয়। কেউ কর্তৃত্বকে গ্রহণ করে, কেউ চুপচাপ মেনে নেয়, কেউ প্রতিবাদ করতে চায় কিন্তু সাহস পায় না, আর কেউ পরিস্থিতিকে নিজের সুবিধা মতো ব্যবহার করতে শুরু করে। তাহলে আসল প্রশ্নটি হলো, মানুষের ভেতরের চরিত্রই কি সবকিছু নির্ধারণ করে, নাকি পরিস্থিতি সেই চরিত্রকে নতুনভাবে গড়ে তোলে? এই প্রশ্নের উত্তর খুঁজতেই সামাজিক মনোবিজ্ঞান গত শতাব্দীতে অসংখ্য গবেষণা করেছে, আর প্রায় সব গবেষণায় একটি বিষয় স্পষ্ট করেছে। মানুষ নিজেকে যতটা স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়া ব্যক্তি বলে মনে করে, বাস্তবে সে তার চারপাশের পরিবেশ দ্বারা তার চেয়ে অনেক বেশি প্রভাবিত হয়। আমরা প্রায়ই ভাবি আমাদের প্রতিটি সিদ্ধান্ত সম্পূর্ণ নিজের, কিন্তু একটু গভীরভাবে ভাবুন, আপনি কি পোশাক পরবেন, কিভাবে কথা বলবেন, কোন বিষয়কে স্বাভাবিক মনে করবেন, এসবের কতটা সত্যিই আপনার নিজের সিদ্ধান্ত? আপনার পরিবার, বন্ধু, স্কুল, কর্মক্ষেত্র, সমাজ সবকিছু মিলেই ধীরে ধীরে আপনার কাছে একটি স্বাভাবিক পৃথিবী তৈরি করে। যে সমাজে বড় হয়েছেন তার অনেক নিয়মকে আপনি প্রশ্নই করেন না, কারণ ছোটবেলা থেকেই সেগুলোকে সত্য বলে শিখেছেন। এটাই সামাজিক প্রভাবের সবচেয়ে শক্তিশালী দিক, যে প্রভাব চোখে দেখা যায় না কিন্তু প্রতিদিন আমাদের সিদ্ধান্তকে প্রভাবিত করে। ধরুন আপনি এমন একটি অফিসে কাজ করেন যেখানে সবাই প্রতিদিন সময় মতো আসে, কিছুদিনের মধ্যেও আপনিও সময় মতো আসতে শুরু করবেন। আবার যদি এমন জায়গায় কাজ করেন যেখানে সবাই প্রায় দেরি করে আসে অথবা আসেই না, তাহলে সেই আচরণও আপনার কাছে স্বাভাবিক হয়েই যেতে পারে। দুই ক্ষেত্রেই আপনি একই মানুষ, বদলেছে শুধু পরিবেশ। এই কারণেই একটি সমাজের সংস্কৃতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেখানে সততা পুরস্কৃত হয় সেখানে মানুষ সৎ থাকার প্রেরণা পায়। যেখানে দুর্নীতিকে সবাই এইভাবেই চলে বলে মেনে নেয়, সেখানে নতুন মানুষও ধীরে ধীরে
সেই ব্যবস্থার সঙ্গে মানিয়ে নিতে শুরু করতে পারে। অর্থাৎ পরিবেশ শুধু আচরণকে প্রভাবিত করে না, পরিবেশ ভবিষ্যতের আচরণের মানদণ্ডও তৈরি করে। এবার আরেকটি বিষয় নিয়ে ভাবুন, কর্তৃত্ব। মানুষ ছোটবেলা থেকেই কর্তৃত্বকে সম্মান করতে শেখে। শিক্ষকের কথা শুনতে হয়, অভিভাবকের কথা শুনতে হয়, আইনের কথা মানতে হয়। এগুলো সমাজের জন্য প্রয়োজনীয়। কিন্তু সমস্যা শুরু হয় তখন যখন মানুষ প্রশ্ন করা বন্ধ করে দেয়, যখন সে ধরে নেয় ওপরে থেকে বলা হয়েছে তাই নিশ্চয়ই ঠিক। ইতিহাসে অনেক অন্যায় শুধুমাত্র এই মানসিকতার কারণেই সম্ভব হয়েছে, কারণ খুব কম মানুষই থেমে প্রশ্ন করেছে, এটি কি সত্যিই ঠিক? মনোবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা হলো কর্তৃত্বকে সম্মান করা এবং অন্ধভাবে অনুসরণ করা এক জিনিস নয়। একজন দায়িত্বশীল মানুষ নির্দেশ শুনবেন, কিন্তু নিজের নৈতিক বোধকেও সক্রিয় রাখবেন, কারণ আইন, নিয়ম কিংবা আদেশ সবই মানুষ তৈরি করেছে, আর মানুষ ভুল করতেই পারে। এখন আরেকটি শক্তিশালী ধারণা নিয়ে আলোচনা করা যাক, দায়িত্ব ভাগ হয়ে যাওয়া। ধরুন একটি বড় দলে সবাই একই সিদ্ধান্ত নিচ্ছে, আপনি হয়তো মনে করবেন যেহেতু সবাই করছে তাহলে নিশ্চয়ই ঠিক, অথবা ভুল হলেও দায়িত্ব শুধু আমার নয়। এই চিন্তাধারা খুবই সাধারণ, কিন্তু এইখানেই একটি বিপদ লুকিয়ে আছে। যখন ব্যক্তিগত দায়িত্বের অনুভূতি কমে যায় তখন মানুষ এমন কাজও করে ফেলতে পারে যা একা থাকলে কখনো করতো না। আমরা অনেক সময় নিজেদের সম্পর্কে একটি সুন্দর গল্প তৈরি করি। আমরা বিশ্বাস করি আমি ন্যায়পরায়ণ, আমি সাহসী, আমি কখনো অন্যায়ের পাশে দাঁড়াবো না। এই বিশ্বাসগুলো গুরুত্বপূর্ণ, কিন্তু বাস্তব পরীক্ষা আছে তখনই যখন সেই মূল্যবোধের জন্য কিছু হারানোর ঝুঁকি তৈরি হয়। চাকরি, সম্মান, বন্ধুত্ব, নিরাপত্তা। সেই মুহূর্তেই বোঝা যায় আমাদের নীতিগুলো কতটা দৃঢ়। তবে এই আলোচনার সবচেয়ে আশাব্যঞ্জক দিকও আছে। যদি পরিবেশ মানুষকে খারাপের দিকে ঠেলে দিতে পারে, তাহলে ভালো পরিবেশও মানুষকে আরো মানবিক করে তুলতে পারে। একটি পরিবার যেখানে সম্মান দিয়ে কথা বলা হয়, একটি স্কুল যেখানে প্রশ্ন করতে উৎসাহ দেওয়া হয়, একটি কর্মক্ষেত্র যেখানে ভুল স্বীকার করাকে দুর্বলতা নয় শেখার অংশ হিসেবে দেখা হয়, এইসব জায়গা মানুষের ভালো দিককে শক্তিশালী করে। অর্থাৎ পরিবেশ একটি অস্ত্র, সেটি ধ্বংসও করতে পারে আবার গড়েও তুলতে পারে। এখানেই আসে ব্যক্তিগত সচেতনতার গুরুত্ব। যখনই আপনি নিজেকে বলতে শুনবেন সবাই করছে, এখানে এইভাবেই চলে, আমি কিছু না বললেও হবে, তখনই একবার থামুন, নিজেকে একটি প্রশ্ন করুন, আমি যদি একা হতাম তবুও কি একই সিদ্ধান্ত নিতাম? এই প্রশ্নটি অনেক সময় আমাদের এমন ভুল থেকে ফিরিয়ে আনতে পারে যা আমরা বুঝতেই পারিনি। সবশেষে এই আলোচনার মূল শিক্ষা খুব সহজ কিন্তু গভীর। ভালো মানুষ হওয়া শুধু ভালো উদ্দেশ্যের বিষয় নয়, এটি এমন পরিবেশ তৈরি করার বিষয় যেখানে ভালো থাকা সহজ হয়, আর এমন সাহস গড়ে তোলার বিষয় যেখানে প্রয়োজন হলে মানুষ ভিড়ের বিপরীতেও দাঁড়াতে পারে। কারণ ইতিহাস আমাদের একটি বিষয় পরিষ্কারভাবে শিখিয়েছে, অন্ধকার সব সময় হঠাৎ নেমে আসে না, এটি ধীরে ধীরে আসে, ছোট ছোট আপোষের মাধ্যমে, ছোট ছোট নীরবতার মাধ্যমে, ছোট ছোট যুক্তির মাধ্যমে। আর ঠিক সেই কারণেই আলো একদিনে তৈরি হয় না, এটিও গড়ে ওঠে প্রতিদিনের ছোট ছোট সঠিক সিদ্ধান্ত, নৈতিক সাহস এবং সচেতনতার মাধ্যমে। মূল ধারণা 5, বাস্তব পৃথিবীর আয়নায় যখন একটি কারাগারের গল্প পুরো সমাজকে প্রশ্নের মুখে দাঁড় করায়, এখন পর্যন্ত আমরা মানুষের মন, সামাজিক ভূমিকা এবং পরিস্থিতির শক্তি নিয়ে আলোচনা করেছি। কিন্তু একটি প্রশ্ন এখনো রয়ে গেছে, যদি এসব শুধু একটি গবেষণাগারের ভেতরেই সীমাবদ্ধ থাকতো তাহলে হয়তো বিষয়টি কেবল মনোবিজ্ঞানের ছাত্রদের জন্যই গুরুত্বপূর্ণ হতো। কিন্তু বাস্তবতা অনেক বেশি জটিল। ইতিহাসে এমন বহু ঘটনা ঘটেছে যেখানে সাধারণ মানুষ এমন কাজ করেছেন যা পরে পুরো পৃথিবীকে স্তব্ধ করে দিয়েছেন। আর সেই ঘটনাগুলো বিশ্লেষণ করতে গিয়ে গবেষকরা বারবার একই প্রশ্নে ফিরে এসেছেন, সমস্যা কি শুধু কয়েকজন মানুষের ছিল, নাকি সেই পুরো ব্যবস্থার মধ্যেই কোনো গভীর ত্রুটি ছিল? আমরা যখন কোনো বড় কেলেঙ্কারি, নির্যাতন বা মানবাধিকার লঙ্ঘনের খবর দেখি, তখন খুব দ্রুত একজন দোষী খুঁজে নিতে চাই। আমরা বলতে চাই ওই মানুষটাই খারাপ ছিল। এতে আমাদের মানসিক স্বস্তি হয়, কারণ যদি সমস্যা শুধু একজন মানুষের হয় তাহলে তাকে সরিয়ে দিলেই সমস্যার সমাধান হয়ে যাবে। কিন্তু যদি সমস্যার শিকড় পুরো ব্যবস্থার ভেতরে থাকে তাহলে বিষয়টি অনেক বেশি কঠিন হবে। ভাবুন, একটি ভরা স্টেডিয়ামে খেলা চলছে, হঠাৎ একজন দর্শক বোতল ছুঁড়ে মারলো মাঠে। প্রথমে সবাই অবাক হলো,
কয়েক সেকেন্ড পর আরেকজন ছুটল, তারপর আরো কয়েকজন। কিছুক্ষণের মধ্যেই পুরো স্টেডিয়াম যেন এই একই কাজ করতে শুরু করলো। এখন প্রশ্ন হলো, এই বিশৃঙ্খলার জন্য কি শুধু প্রথম মানুষটি দায়ী, নাকি সেই মুহূর্তের পরিবেশই হাজারো মানুষকে একই কাজ করতে উৎসাহিত করলো? আর ঠিক এইখানেই মনোবিজ্ঞানের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটি উঠে আসে। একজন মানুষ কি হঠাৎ করে বদলে যায়, নাকি এমন একটি পরিবেশ তৈরি হয় যেখানে ভুল কাজটি ধীরে ধীরে স্বাভাবিক বলে মনে হতে শুরু করে? আধুনিক মনোবিজ্ঞান বলছে, মানুষের আচরণ বুঝতে শুধু ব্যক্তিকে দেখলে হবে না, তাকে ঘিরে থাকা পরিবেশ, নিয়ম এবং পুরো ব্যবস্থাকেও বুঝতে হবে। কারণ একটি সুস্থ ব্যবস্থা মানুষকে সঠিক সিদ্ধান্ত নেওয়ার সাহস দেয়, একটি দুর্বল ব্যবস্থা মানুষকে ভুল সিদ্ধান্তের সুযোগ করে দেয়, আর একটি বিপজ্জনক ব্যবস্থা এমন একটি সংস্কৃতি তৈরি করে যেখানে অন্যায়কে আর অন্যায় বলে মনে হয় না, বরং সেটি ধীরে ধীরে নতুন নিয়মে পরিণত হয়। ইতিহাসে অনেক বড় প্রতিষ্ঠানে দেখা গেছে, শুরুতে ছোট একটি ভুলকে গুরুত্ব দেওয়া হয়নি। কেউ ভাবলো এবারের মতো থাক, আরেকজন বলল এটা তো আগেও হয়েছে। তারপর সেই ছোট ভুল ধীরে ধীরে প্রতিষ্ঠানের সংস্কৃতির অংশ হয়ে গেল। শেষ পর্যন্ত এমন এক সময় এলো যখন কেউ আর বুঝতেই পারল না কোন জায়গায় প্রথম সীমা অতিক্রম করা হয়েছিল। এই কারণেই নেতৃত্বের ভূমিকা এত গুরুত্বপূর্ণ। একজন নেতা শুধু নির্দেশ দেন না, তিনি প্রতিষ্ঠানের নৈতিক মানদণ্ডও তৈরি করেন। যদি নেতৃত্ব স্বচ্ছ হয়, তাহলে নিচের মানুষও স্বচ্ছ থাকার সাহস পায়। যদি নেতৃত্ব অন্যায়কে উপেক্ষা করে, তাহলে নিচের স্তরেও সেই বার্তায় পৌঁছে যায়। অর্থাৎ একটি প্রতিষ্ঠানের সংস্কৃতি অনেক সময় তার নেতাদের আচরণ থেকেই জন্ম নেয়। আরেকটি বিষয় হলো জবাবদিহি। যেখানে সিদ্ধান্ত নেওয়া হয় কিন্তু তার কোনো হিসাব দিতে হয় না, সেখানে ক্ষমতার অপব্যবহারের ঝুঁকি অনেক বেড়ে যায়। কিন্তু যেখানে প্রতিটি সিদ্ধান্ত প্রশ্ন করা যায়, পর্যালোচনা করা যায় এবং ভুল হলে সংশোধন করা যায়, সেইখানে একই ক্ষমতা সমাজের জন্য উপকারী হয়ে ওঠে। ক্ষমতা নিজে ভালো বা খারাপ নয়, তার ব্যবহারই তাকে অর্থ দেয়। এই আলোচনার আরেকটি গুরুত্বপূর্ণ শিক্ষা হলো, মানুষ খুব সহজেই নিজের ভুলকে যুক্তিযুক্ত প্রমাণ করতে পারে। সে বলতে পারে, আমি তো একা করিনি, সবাই একই কাজ করছিল, আমাকে এইভাবেই বলা হয়েছিল, আমার হাতে আরো কোনো উপায় ছিল না। এই বাক্যগুলো শুনতে বাস্তব মনে হতে পারে, কিন্তু এগুলো একটি বিপজ্জনক মানসিক প্রবণতার দিকেও ইঙ্গিত করে। যখন মানুষ নিজের সিদ্ধান্তের দায়িত্ব অন্য কারো ওপর ছেড়ে দেয়, তখন তার নৈতিক বিচার শক্তিও ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে। তাই প্রতিটি সমাজের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব আছে। শুধু আইন তৈরি করলেই হবে না, এমন সংস্কৃতি তৈরি করতে হবে যেখানে প্রশ্ন করাকে অপরাধ মনে করা হবে না, যেখানে ভুল স্বীকার করা দুর্বলতা নয়, বরং দায়িত্বশীলতার লক্ষণ, যেখানে ক্ষমতাবানদেরও জবাবদিহির আয়তায় থাকতে হবে। এই পুরো আলোচনার সবচেয়ে বড় শিক্ষা সম্ভবত একটি বাক্যেই বলা যায়, খারাপ ব্যবস্থা ভালো মানুষকেও ভুল পথে নিয়ে যেতে পারে, আর ভালো ব্যবস্থা সাধারণ মানুষকেও অসাধারণ কাজ করার সুযোগ করে দিতে পারে। তাই শুধু মানুষকে বদলানোর চেষ্টা যথেষ্ট নয়, আমাদের এমন পরিবার, স্কুল, কর্মক্ষেত্র এবং প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে যেখানে সততা, সহানুভূতি এবং নৈতিক সাহস প্রতিদিনের অভ্যাস হয়ে ওঠে। কারণ শেষ পর্যন্ত একটি সমাজের ভবিষ্যৎ নির্ভর করে শুধু তার মানুষের ওপর নয়, বরং সেই সমাজ কেমন পরিবেশ তৈরি করছে তার উপরও। এই উপলব্ধি আমাদের শেখায়, অন্ধকারকে হারানোর সবচেয়ে কার্যকর উপায় শুধু খারাপ মানুষ খোঁজা নয়, বরং এমন একটি ব্যবস্থা গড়ে তোলা যেখানে ভালো সিদ্ধান্ত নেওয়া সহজ হয় এবং অন্যায়কে স্বাভাবিক হয়ে উঠতে দেওয়া হয় না। মূল ধারণা 6, অন্ধকারকে হারানোর একমাত্র উপায় প্রতিদিনের ছোট ছোট সাহস। এতক্ষণে আমরা একটি অস্বস্তিকর সত্যের মুখোমুখি হয়েছি। আমরা দেখেছি মানুষ সবসময় নিজের ধারণা অনুযায়ী আচরণ করে না। অনেক সময় পরিবেশ, ক্ষমতা, সামাজিক চাপ এবং একটি নির্দিষ্ট ব্যবস্থা আমাদের সিদ্ধান্তকে এমনভাবে প্রভাবিত করে যা আমরা নিজেরাই আগে বুঝতে পারি না। কিন্তু এখানেই যদি গল্প শেষ হয়, তাহলে এই আলোচনা আমাদের শুধু হতাশই করবে। কারণ যদি পরিস্থিতি সবকিছু নিয়ন্ত্রণ করে, তাহলে কি আমরা শুধুই তার শিকার? আমাদের কি কোনো স্বাধীনতা নেই? আমরা কি চাইলে অন্ধকারের বিরুদ্ধে দাঁড়াতে পারি না? এই প্রশ্নগুলোর উত্তরে পুরো বইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা, আর সেটি হলো, হ্যাঁ, পরিস্থিতি শক্তিশালী, কিন্তু মানুষের নৈতিক সাহসও শক্তিশালী হতে পারে। ইতিহাসে আমরা শুধু নিষ্ঠুরতার গল্পই দেখি না, আমরা এমন মানুষের গল্পও দেখি যারা সবাই চুপ থাকলেও কথা বলেছেন
যারা নিজের নিরাপত্তার চেয়ে সত্যকে বড় মনে করেছেন, যারা জানতেন প্রতিবাদ করলে ক্ষতি হতে পারে, তবুও তারা থামেননি। প্রশ্ন হলো এই মানুষগুলো কি জন্মগতভাবে আলাদা ছিলেন? সম্ভবত না। তারাও সাধারণ মানুষই ছিলেন, তবে তাদের একটি অভ্যাস ছিল। তারা ছোট ছোট অন্যায়কে কখনো স্বাভাবিক বলে মেনে নেননি। একজন মানুষ খুব কমই একদিনে নায়ক হয়ে ওঠেন, যেমন কেউ একদিনে নিষ্ঠুরও হয়ে ওঠেন না। দুই ক্ষেত্রেই পরিবর্তন ধীরে ধীরে ঘটে। যে ব্যক্তি প্রতিদিন ছোট ছোট সৎ সিদ্ধান্ত নেন, তিনি বড় বড় সংকটের সময়ও সত্যের পাশে দাঁড়ানোর সম্ভাবনা বেশি রাখেন। আবার যে ব্যক্তি প্রতিদিন ছোট ছোট আপোস করেন, তার জন্য বড় আপোস করাও একসময় সহজ হয়ে যেতে পারে। চরিত্র আসলে একটি বড় সিদ্ধান্তের ফল নয়। চরিত্র তৈরি হয় হাজারো ছোট সিদ্ধান্তের মাধ্যমে। ধরুন আপনি একটি অফিসে কাজ করেন। একদিন দেখলেন একজন সহকর্মীর সঙ্গে অন্যায় আচরণ করা হচ্ছে। সবাই দেখছে, কিন্তু কেউ কিছু বলছেন না। আপনি কি করবেন? এখানেই শুরু হয় নৈতিক সাহসের পরীক্ষা। প্রতিবাদ মানেই সবসময় চিৎকার করা নয়। কখনো একজন মানুষের পাশে দাঁড়ানোই সবচেয়ে বড় প্রতিবাদ। কখনো একটি প্রশ্ন করাই যথেষ্ট, কখনো শুধু বলা, আমার মনে হয় আমরা বিষয়টি আরেকবার ভাবতে পারি। এই ছোট বাক্যটিও পুরো পরিবেশ বদলে দিতে পারে। আমরা প্রায়ই মনে করি পৃথিবীকে বদলাতে হলে বড় ক্ষমতা দরকার, কিন্তু বাস্তবতা ভিন্ন। একটি পরিবারে একজন অভিভাবকের আচরণ একটি শিশুর ভবিষ্যৎ বদলে দিতে পারে। একজন শিক্ষকের একটি বাক্য একজন শিক্ষার্থীর আত্মবিশ্বাস তৈরি করতে পারে। একজন নেতার একটি সৎ সিদ্ধান্ত একটি প্রতিষ্ঠানের সংস্কৃতি বদলে দিতে পারে। অর্থাৎ পরিবর্তন অনেক সময় শুরু হয় একজন মানুষ থেকেই। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো আত্মসচেতনতা। আমরা যদি নিজের দুর্বলতা সম্পর্কে সচেতন না হই, তাহলে সেগুলোই একদিন আমাদের নিয়ন্ত্রণ করতে শুরু করবে। নিজেকে প্রশ্ন করা দরকার, আমি কি শুধু সবাই যা করছে তাই করছি? আমি কি কোনো সিদ্ধান্ত শুধু ভয়ের কারণে নিচ্ছি? আমি কি অন্যায় দেখেও চুপ থাকছি? আমি কি কাউকে শুধুমাত্র তার পরিচয়ের কারণে বিচার করছি? এই প্রশ্নগুলো অস্বস্তিকর, কিন্তু এগুলোই মানুষকে সচেতন রাখে। আমরা প্রায়ই অন্যদের বিচার করতে খুব দ্রুত এগিয়ে যাই। কেউ ভুল করলে আমরা বলি ও খারাপ মানুষ, কিন্তু নিজের ভুল হলে বলি পরিস্থিতি এমন ছিল। এই দ্বৈত মানসিকতা থেকে বেরিয়ে আসাও জরুরি। অন্যকে বিচার করার আগে বুঝতে হবে আমরাও একই ধরনের মানসিক প্রভাবের বাইরে নই। এই উপলব্ধি আমাদের আরো বিনয়ী করে, আর বিনয় মানুষকে শেখার সুযোগ করে দেয়। একটি সুস্থ সমাজ গড়তে শুধু ভালো আইন যথেষ্ট নয়, শুধু ভালো নেতা থাকাও যথেষ্ট নয়। প্রয়োজন এমন নাগরিক যারা প্রশ্ন করতে শেখে, যারা যুক্তি দিয়ে চিন্তা করে, যারা জনপ্রিয় হওয়ার চেয়ে সঠিক হওয়াকে বেশি গুরুত্ব দেয়, যারা জানে ভিড় সব সময় সত্যের পাশে থাকে না, অনেক সময় সত্যের পাশে দাঁড়াতে হয় একাই। আজকের পৃথিবীতে সামাজিক যোগাযোগ মাধ্যম, রাজনৈতিক বিভাজন, গুজব এবং দলীয় পরিচয় মানুষের সিদ্ধান্তকে আগের যে কোনো সময়ের তুলনায় দ্রুত প্রভাবিত করতে পারে। আমরা খুব সহজেই আমরা এবং ওরা এই দুই ভাগে মানুষকে ভাগ করে ফেলি, আর ঠিক সেইখান থেকেই সহানুভূতি কমতে শুরু করে। তাই প্রতিটি মানুষের একটি দায়িত্ব আছে। মতভেদ থাকতে পারে, কিন্তু মানবিকতা হারিয়ে ফেলা যাবে না। কোনো মানুষকে তার একটি পরিচয় দিয়ে সম্পূর্ণ বিচার করা যাবে না, কারণ মানুষ সবসময় একটি লেভেলের চেয়ে অনেক বেশি জটিল। এই বইয়ের সবচেয়ে বড় শিক্ষা হয়তো একটি প্রশ্নের মধ্যেই লুকিয়ে আছে। যখনই আমরা কোনো ভয়ঙ্কর ঘটনার কথা শুনি, আমরা জিজ্ঞেস করি ওরা এমন করলো কিভাবে? কিন্তু হয়তো আরো গুরুত্বপূর্ণ প্রশ্ন হওয়া উচিত, আমি যদি সেই একই পরিস্থিতিতে থাকতাম তাহলে কি করতাম? এই প্রশ্নের উত্তর আমরা আজই জানি না, কিন্তু আজ থেকেই আমরা নিজেদের প্রস্তুত করতে পারি। প্রতিদিনের ছোট ছোট সিদ্ধান্তের মাধ্যমে, সত্য বলার অভ্যাসের মাধ্যমে, অন্যায়কে প্রশ্ন করার মাধ্যমে এবং ক্ষমতা পেলেও মানবিকতার ধরে রাখার মাধ্যমে। শেষ পর্যন্ত লুসিফার এফেক্ট আমাদের শেখায় না যে মানুষ জন্মগতভাবে খারাপ। এটি আমাদের সতর্ক করে যে কেউ ভুল পথে যেতে পারে যদি পরিবেশ, চাপ এবং ক্ষমতা তাকে ধীরে ধীরে সেই দিকে ঠেলে দেয়। কিন্তু একই সঙ্গে এটি আরেকটি আশার কথাও বলে, যেমন সাধারণ মানুষ অন্ধকারের অংশ হতে পারে, তেমনি সাধারণ মানুষই আলোর উৎসও হতে পারে। আমাদের প্রতিদিনের সিদ্ধান্তই ঠিক করে আমরা ভয়কে ছড়াবো নাকি সাহসকে ছড়াবো। আমরা নীরব দর্শক হয়ে থাকবো নাকি অন্যায়ের বিরুদ্ধে প্রথম প্রশ্নটি করব। আমরা এমন একটি পৃথিবী গড়ব যেখানে মানুষ ক্ষমতার ভয়ে মাথা নত করবে, নাকি এমন একটি সমাজ যেখানে ক্ষমতার চেয়েও বড় হবে বিবেক। এবং হয়তো এই কারণেই মানুষের সবচেয়ে বড় শক্তি তার বুদ্ধি নয়,
তার ক্ষমতাও নয়। তার সবচেয়ে বড় শক্তি হলো প্রতিটি নতুন দিনে নতুন করে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। আজ পর্যন্ত দ্য লুসিফার এফেক্ট আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক করুন এবং অডিফিলকে সাবস্ক্রাইব করুন এবং সবার সাথে শেয়ার করুন আমাদের এই অডিও বুকটি। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং প্রতি সপ্তাহে শুনতে থাকুন অডিফিল।